লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইন্দ্রবাবু উত্তেজনার বশে একটা ভুল করে ফেলেছেন। উনি আমার কাছে ক্ষমা চেয়ে নিলে আর ক্ষতিপূরণ দিতে চাইলে আমি কেসটা নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। ওনার একটা ফ্যামিলিও তো আছে, আর আমি শুধুমাত্র মিতুল ম্যাডামের মুখের দিকে তাকিয়ে এই কথাটা বলছি। তোমায় আমি দেখে নেব। তুমি আমায় ব্ল্যাকমেল করছো? আমি অনুরাধাকে সবটা জানাবো, তোমার লাইফ আমি রুইন করে দেবো। চুপ কর ইন্দ্র। কেন ইন্দ্রকে চুপ করতে বলছিস? ইন্দ্র তো ঠিকই বলেছে। এত বড় অভিযোগ যিনি করলেন, কোর্টের কথায় তিনি পিছিয়ে আসছেন কেন? এক মিনিট। আচ্ছা, অনুরাধাকে জানাবার প্রশ্ন আসছে কেন? কারণ অনুরাধা দিদি ওকে অফিসে পাঠিয়েছিল। তাহলে তো এক্ষুনি আগে অনুরাধার সঙ্গে কথা বলতে হবে আমাদের। না, কিচ্ছু করার দরকার নেই। তুই কেউ বুঝতে পারছিস না ব্যাপারটা? কেউ বুঝতে পারছিস না? এই মেয়েটা তো ইচ্ছে করে সব করছে। হ্যাঁ, আমি এই ধরনের মেয়েদের চিনি। কি চাও তুমি? কত টাকা চাও? বাবা, তুমি কি বলছো? সুশোভন, এটা করিস না। শোন ফুলু, এটা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, কোর্টে কেস উঠবে, এবার সারা দুনিয়া জানবে। ইন্দ্র, এতদিন ধরে তোর যে মান সম্মান রয়েছে, লোকে তোকে জানে, সেগুলো সব ধুলোয় মিশে যাবে। আমাদের পরিবারের প্রত্যেকের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এখন এটাকে ধামা চাপা দিতে হবে। এই মেয়েটা টাকার জন্য করছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। লোকের কাছে হাসির পাত্র তো আমরা হতে পারি না, না? চাপা দিতে হবে। বাবা, যে কাজ আমি করিনি, আমি যেটা বারবার বলছি, তার জন্য তুমি ক্ষতিপূরণ দেবে? তাতে কি প্রমাণ হবে? তাতে তো এটাই প্রমাণ হবে আমি কাজটা করেছি। ইন্দ্র, বোঝার চেষ্টা কর। হ্যাঁ, এটা যখন কোর্টে উঠবে, দুনিয়া শুদ্ধ লোক জানবে, আর এরকম একটা কেসে লোকে আগেই ধরে নেবে যে তুই অপরাধী। বিচার হয়েছে কি হয়নি এটা দেখবে না, সেটা গৌণ হয়ে যাবে। কাল সকালে যখন কাগজে হেডিং হবে তোকে নিয়ে, তখন সেই ড্যামেজটা তুই কি করে কন্ট্রোল করবি সেটা বল। প্র্যাকটিক্যালি ভাব। আমি জানি এই কেস কোর্টে উঠলে আমার বাড়ির জন্য, আমার কোম্পানির জন্য ভালো হবে না, কিন্তু যে অন্যায় আমি করিনি তার জন্য আমি কেন ক্ষমা চাইব? দাঁড়া ইন্দ্র, বলো কি ক্ষতিপূরণ চাও? ইন্দ্র ক্ষমা চাইবে তোমার কাছে, বলো। কি ক্ষতিপূরণ চাও? বলো বলো বলো। শোভন, এটা তুই কি বলছিস? ইন্দ্রর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, যে অভিযোগের কোনো ভিত্তি নেই, যে অভিযোগের কোনো মানে নেই। ইন্দ্র না জেনে না শুনে ইন্দ্র বিনা বাক্য ব্যয়ে ক্ষমা চাইবে, তুই ওকে ক্ষমা চাইতে বলছিস? বাবাকে মিতুল ছাড়া কেউ আটকাতে পারবে না। মিতুল, প্লিজ বাবাকে আটকান। যে কাজ আমি করিনি, আমি তার জন্য কোনো ক্ষতিপূরণ দেব না, ক্ষমাও চাইব না। বারবার বলছি, আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। আমি নিজেকে সারা জীবনের জন্য নিজের কাছে ছোট করে দেব না, তাতে কোনোদিন আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি ইন্দ্রবাবু, কিন্তু বাবাকে আমি কি করে বোঝাবো? বোঝার চেষ্টা করে। কি বোঝার চেষ্টা করবো? কি বোঝার চেষ্টা করো তুই বল? আমার ছেলেকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ব্যাপারটা এখানে ধামা চাপা দেওয়া হোক, and that's final. মিতুল, প্লিজ প্লিজ কিছু একটা করুন, বাবাকে আটকান। এই মেয়ে, কত টাকা চাও? হ্যাঁ, কত টাকা চাও? তোমার অ্যাকাউন্ট ডিটেলস বলো, আমি ব্যাংক ট্রান্সফার করছি। বাবা কি করছো? কি কোনো কথা বলবি না। এক মিনিট, আমি বুঝতে পারছি না, এটা তো থানা নাকি? কি হচ্ছে কি এখানে এসব? আপনিও চুপ করুন।
ভিকটিম নিজে যখন সেটেল করতে চাইছে তখন আপনার কিচ্ছু বলার নেই। আমি কেসটাকে এখানেই ক্লোজ করতে চাই। একদম চুপ করে থাকবেন। বলো কত টাকা চাও, বলো বলো বলো, অ্যাকাউন্ট ডিটেলস দাও, বলো বলো। কি হলো, চুপ করে আছো কেন? আরে বলো। ঠিক আছে, আমি তোমাকে একটা অ্যামাউন্ট পাঠিয়ে দেবো, তুমি অ্যাকাউন্ট ডিটেলস আমায় দাও, সেটা তোমার মনে মতো হয় কিনা তুমি দেখো। দাঁড়ান বাবা, কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে গেলে চলবে না, যেভাবেই হোক সেটেলমেন্টটা করতেই হবে। আপনারা তাহলে বিষয়টা এভাবে সেটেল করতে চাইছেন না, তাই তো? তাহলে কিন্তু ইন্দ্রবাবুকেই ভুগতে হবে। কাল যদি আমার মান সম্মান নিয়ে কোনো কথা ওঠে তাহলে কিন্তু সবার আগে ইন্দ্রবাবুর নামটাই আসবে। উঠুক নাম, হোক লড়াই, সত্যিটা সবার সামনে আসুক, তাহলেই তো সবাই জানতে পারবে আসল দোষী কে। বাবা, বাবা, ইন্দ্রবাবু আপনার ছেলে। আমরা সবাই জানি যে আপনার থেকে ভালো ইন্দ্রবাবুর আর কেউ চাইবে না, কিন্তু ইন্দ্রবাবুকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে আপনি কোথাও ভুল করে হলেও ওনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন না তো? ইন্দ্রবাবু তো কিছু করেনি, উনি কেন সবার সামনে ক্ষমা চাইবেন বাবা? একটু বোঝা। তুই বোঝ সুশোভন, প্লিজ সুশোভন। আমি তোর দিকটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি ফিল করছি তোকে, কিন্তু তুই একটু ভালো করে ভেবে দেখ, তুই যে পথে তোর ছেলেকে বাঁচাতে চাইছিস সেই পথটা ঠিক নয়। তুই বাবা, বাবা হিসেবে তোকে জানতেই হবে তোর ছেলে ইন্দ্রকে কে বা কারা ফাঁসাতে চাইছে। একদম ঠিক বলেছেন পিসেমশাই। আর তাছাড়া এইভাবে কারো মুখ কোনোদিনও বন্ধ করা যায় না। আমরা সবাই জানি ইন্দ্রবাবু কিছু করেননি, উনি কিছু করতে পারেন না, কিন্তু শুধু ইন্দ্রবাবুর পাশে দাঁড়ালে আমাদের হবে না। এই ষড়যন্ত্রের পেছনে যে বা যারা আছে তাদের প্রত্যেককে খুঁজে বের করতে গেলে আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। যা ফয়সালা হবে সেটা কোর্টে হবে। বেশ, তাহলে আমিও কিন্তু মিডিয়ার কাছে যাব। সত্যিটা সবার সামনে আনতে চাইলে কিন্তু যাও না মিডিয়ার কাছে, উঠুক প্রসঙ্গ, হোক তর্ক, সত্যিটা প্রমাণ করার দায়িত্ব আমাদের। তুমি এত ভয় পাচ্ছ কেন? এক্স্যাক্টলি, আমিও তখন থেকে সেটাই দেখছি। যেই কেসটা কোর্টে ওঠার কথা হলো তখনই আপনি সেটেলমেন্টে চলে গেলেন। না মানে আপনার সঙ্গে এত বড় একটা অন্যায় হলো, কিন্তু আপনি শুধুমাত্র টাকার বিনিময়ে সবটা মানতে রাজি হয়ে গেলেন। না না না, টেন্সড হলে চলবেই না। বি স্টেডি সোহিনী, বি স্টেডি। ম্যাডাম, আমি কিন্তু আপনার কথা ভেবেই বলেছিলাম, আপনার মান সম্মানের কথা ভেবে বলেছিলাম। আর যদি আপনার স্বামীর নাম এরকম একটা কেসে জড়িয়ে যায় তাহলে লোকে কিন্তু আপনাকেও কোনো কথা বলতে ছাড়বে না। বিশ্বাস করুন ম্যাডাম, আমি টাকা চাই না, আমার টাকা একদমই চাই না। আমি শুধু চাই যে এরকম একটা অন্যায় করেছে সে যেন আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। কেউ ক্ষমা চাইবে না। আমার মুখ চেয়ে তুমি এই কেসটা মিটিয়ে নিতে চাও, তাই তো? কিন্তু কোর্টে যখন প্রমাণ হয়ে যাবে ইন্দ্রবাবু নির্দোষ, আমি কিন্তু তোমার মুখের দিকে চাইবো না। আমি ব্যবস্থা করব যাতে তোমার কঠিন থেকে কঠিনতম শাস্তিটা হয়। জেলের অন্ধকার অপেক্ষা করছে তোমার জন্য। ব্যাস, এই তো মিটে গেল। হ্যাঁ, তাহলে কালকে ইন্দ্রবাবুকে ওই কোর্টে তোলা হচ্ছে। হ্যাঁ মিতুল, মিতুল পাগলামি করো না। তোমার ইমোশন আমি বুঝতে পারছি মিতুল, কিন্তু এতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সবসময় আবেগে ভাসলে হয় না। ভয়ের শেষে তো জয় আছে বাবা। আর আপনি না ঠাম্মিকে কথা দিয়েছিলেন ইন্দ্রবাবুকে নির্দোষ প্রমাণ করে তবেই আপনি বাড়ি ফিরবেন? হ্যাঁ দিয়েছিলাম,
কথা দিয়েছিলাম, কিন্তু তখন সিচুয়েশনটা অন্য ছিল। এখন এটার সঙ্গে ইন্দ্র, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের কোম্পানি, সমস্ত কিছু স্টেক জড়িয়ে আছে। কথা দিয়েছিলাম, সবসময় আবেগে ভাসলে চলে না মিতুল। এখন আবেগ দিয়ে ভাবা যাবে না, এখন ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। আমার মতে এটাই এখন এখান থেকে বেরোবার একমাত্র রাস্তা। তুমি আমি আটকেও না, তুমি যাও ইন্দ্রকে কনভিন্স করে যাও। আমি এটা করতে পারবো না বাবা। ইন্দ্রবাবু ক্ষমা চাইবেন না, আর কোনো ক্ষতিপূরণও দেবেন না, এটাই আমার শেষ কথা। আমার মুখে মুখে তর্ক করছো তুমি। আমাকে ক্ষমা করবেন বাবা, আমি মরে গেলেও শেষ পর্যন্ত আপনাকে আটকাবো। এই কাজটা আপনাকে আমি কিছুতেই করতে দেব না। বড় ভুল করছো, বড় ভুল করছিস তোরা সবাই আজ। হ্যাঁ, তোমার এই জেদের মাসুল ইন্দ্রকে দিতে হবে, ওকে ভুগতে হবে। যা পারিস তোরা কর, যা পারিস কর। সুশোভন শোন, আঙ্কেল আঙ্কেল শোনো, আমার কথাটা শোন। সুশোভন, থ্যাংক ইউ মিতুল, থ্যাংক ইউ সো মাচ। আমার এইটুকু ভেবে ভালো লাগছে যে আপনি আমাকে অ্যাটলিস্ট অবিশ্বাস করেননি। আমি সব সময় আপনার পাশে আছি ইন্দ্রবাবু। কিন্তু এর জন্য তো আপনাকে থানাতেই থাকতে হবে, কষ্ট সহ্য করতে হবে। আমি যা করলাম ঠিক করলাম তো? মিতুল, আপনি ঠিক করেছেন। যেটা হতে যাচ্ছিল সেটা হলে আমি সারা জীবনই কষ্ট থাকতাম, আমার মাথার উপর বোঝা চেপে থাকতো সারা জীবন। আমি সারা জীবন এটাই ভাবতাম, একজন মহিলা আমার উপর মিথ্যে দোষারোপ করে আমাকে বাধ্য করেছিল ক্ষমা চাইতে। আমি এখন লকআপে থাকবো, সেটা অনেক ভালো মিতুল, কিন্তু আমি যেদিন লকআপ থেকে বেরোবো মাথা উঁচু করে সসম্মানে বেরোবো। ভোলে বাবা আমাদের সঙ্গে আছেন ইন্দ্রবাবু। যে পাক আপনাকে মাখানো হলো তা আপনার প্রাপ্য নয়। কাল কোর্টে ঠিক প্রমাণ হয়ে যাবে আপনি নির্দোষ। মিতুল, আজীবন তুই এইভাবে ইন্দ্রর পাশে থাক, আর আমি বিশ্বাস করি ইন্দ্র তোকে যে কোনো সত্যের লড়াইয়ে পাশে পাবে। চিন্তা করিস না, মিতুল আছে তো, আমরাও আছি, তোর পাশেই আছি। বলছি অনেকক্ষণ ধরে অনেক গল্প গুজব এটা থানার মধ্যে হলো, হ্যাঁ তা শেষ হয়েছে, আপাতত তাহলে যাওয়া যাক। হ্যাঁ কি মিস্টার ল্যারি, কনস্টেবল নিয়ে এসো ওনাকে। হ্যাঁ আর ম্যাডাম বলছি আপনি আমার সাথে আসুন। হ্যাঁ আসুন। আপনাকে এই অবস্থায় দেখে আমিও শান্তিতে থাকতে পারবো না ইন্দ্রবাবু। মিতুল আপনাকে কথা দিচ্ছে, এই অন্ধকার থেকে সে আপনাকে বের করে নিয়ে আসবেই। মৌসুমি, খোকাকে একটা ফোন করে দেখ না। মা আমি অনেকক্ষণ ধরে ফোন করছি, শুধু দাদা কেন অর্ককেও করলাম, ফোন ধরছে না। তাহলে তুই জামাইকেও তো জানিয়েছিস, তাহলে ওকেই না হয় ফোন কর। মা তুমি এত টেনশন করো না, দেখো আমারও টেনশন হচ্ছে, তুমি তো দেখতে পাচ্ছ আমি ফোন করে যাচ্ছি, কিন্তু কি করব বলো তো, ওরা ফোন ধরছে না। বারবার করে বলে দিলাম ওদিকের খবরটা দিস, বাড়িতে চিন্তা হচ্ছে, ওদিকে কি হচ্ছে না হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমার কিছু ভালো লাগছে না, কি ওদিকে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, এখন থেকে এত ভেঙে পড়ছিস কেন দিদি? তাহলে কি করব? আস্তে। তাহলে কি করব আমি? কি করব?
কেন এত টেনশন করছি তুই বুঝতে পারছিস না? ঠিক এই ঘটনার আগে রণ বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে গেল। কোথায় গেছে তুই জানিস? আমি জানি না, আমরা কিচ্ছু জানি না। যদি এই ঘটনার সঙ্গে রণ কোনোভাবে জড়িয়ে থাকে পলাশ, তাহলে আমার ক্ষমতা নেই এবার ওকে বাঁচানোর। আমার ক্ষমতা নেই ওকে বাঁচানোর, কারণ ইন্দ্রকে বাঁচানোর জন্য এবারের সবাই বিশেষ করে মিতুল কতদূর যেতে পারে সে সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। ধারণা নেই। রিল্যাক্স দিদি, একটু মাথাটা ঠান্ডা কর। দেখ, আমার মনে হচ্ছে না এই ঘটনার পেছনে আমার ভাগ্নে রণর হাত থাকতে পারে। তাহলে কার হাত আছে? সেটা জানি না। ইন্দ্র যে ওই মেয়েটার সঙ্গে এরকম কোনো ব্যবহার করতে পারে না, সেটা আর কেউ না হোক আমি ভালো করে জানি। তাহলে এই ঘটনার মধ্যে ইন্দ্রকে কে ফাঁসালো তুই বল? কে ফাঁসালো ইন্দ্রকে? এই তো খোকা এসে গেছে। কি রে দাদা, তোরা একটা খবর দিবি তো? দেখছিস মায়ের কি অবস্থা হয়েছে টেনশন করতে করতে। খোকা, দাদু ভাই কোথায়? ফেরেনি? চুপ করেছিস কেন? আরে উত্তর দে, কিছু তো বল। কেউ তো বল, ইন্দ্র কোথায়? ওরা আগে মিতুলকে ছাড়েনি জিজ্ঞেস কি রে? করো, মিতুলকে জিজ্ঞেস করো, মিতুলকে। কেন? কেন মিতুলকে জিজ্ঞেস করবো কিসের জন্য? হ্যাঁ, মিতুলকে কেন জিজ্ঞেস করবো? তুই ছিলি, জামাই ছিল, অর্ক ছিল, সবাইকে বাদ দিয়ে শুধু মিতুলকে কেন জিজ্ঞেস করতে হবে? খোকা, উত্তর না দিয়ে মিতুলের দিকে কথা কেন ঘোরাচ্ছিস? আমাকে পরিষ্কার করে বল কি হয়েছে। আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না মা। মিতুলকে যা জিজ্ঞেস করো। সুশোভন, তুই ওভাবে কথা বলছিস কেন? মিতুলের কোটে কেন বল ঠেলে দিচ্ছিস? মিতুল আলাদা করে কি বলবে বল? তাহলে কিভাবে বলবো? হ্যাঁ, কিভাবে বলবো? আর যে সিন ক্রিয়েটটা হলো তার জন্য তো দায়ী মিতুল। মিতুল বল মা, বল। আমি বলছি বাবা, ইন্দ্রর বিরুদ্ধে যে মেয়েটি অভিযোগ করেছিল সে থানায় সেটেল করতে চেয়েছিল। তার শর্ত ছিল ইন্দ্র তার কাছে ক্ষমা চাইবে এবং ক্ষতিপূরণ দেবে, যেটায় সুশোভন রাজি থাকলেও মিতুল রাজি হয়নি। মিতুল রাজি হয়নি? না ঠাম্মি, ঠাম্মি, আমি চাইনি এত বড় একটা মিথ্যের সামনে মাথা নত করে একটা টাকার রফা করে মেয়েটার মুখ বন্ধ করে দেওয়া হোক। ইন্দ্রবাবু সেটা চাননি। আমি শুধুমাত্র ওনার পাশে দাঁড়িয়েছি, ওনার সিদ্ধান্তটাকে সম্মান করেছি মাত্র। আমি এটাই বলতে চাইছি, মেয়েটি জাস্ট টাকার জন্য সেটেলমেন্টে আসতে চেয়েছিল, যেটা মিতুল আটকেছে। কেন আটকালে তুমি? কেন আটকালে? কেন এরকম একটা পাকামি করতে গেলে তুমি? কি করছো? কেন? উত্তর দাও। আরে এরকম পাকামি তুমি করতে গেলে কেন? কোনো ঝামেলা তুমি প্রথমেই মিটিয়ে নিতে পারো না কেন? কেন বলো? কি হচ্ছে নাকি? সবকিছু তুমি বেশি বোঝো না? সবকিছু সবার থেকে তুমি বেশি জানো। তোমার মতন স্বার্থপর মানুষ আমি দ্বিতীয় দেখিনি। নিজের ফলস ইগো বজায় রাখার জন্য তুমি আমার ছেলেকে জেলে রেখে চলে এলে কেন? কি কি বলছো? হ্যাঁ দাঁড়াও, শুভ টিভি রিমোটটা নিয়ে তো। হ্যাঁ আছি।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিখ্যাত ব্যবসায়ী ইন্দ্রজিৎ লাহিড়ী। নিজের অফিসের এমপ্লয়ির অসহায়তার সুযোগ নিলেন তিনি। এই এত বড় একজন ব্যবসায়ীর অফিসেও কি তাহলে সাধারণ বাড়ির মেয়েরা সেফ নয়? এই শহরেই বা মেয়েদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠছে বারবার। দেখেছো কি হচ্ছে? দেখেছো? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এই ভয়টাই। কেন এভাবে তুমি সর্বনাশ করলে আমার ছেলেটার? কেন? সর্বনাশ করিনি মামনি। সর্বনাশ হওয়া থেকে আটকেছি। তুমি এখনো এভাবে মুখে মুখে তর্ক করে যাচ্ছ? কোন জায়গা থেকে তুমি সর্বনাশ হওয়া থেকে আটকেছো? সবাই দাঁড়িয়ে আমার ছেলের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে, সবাই এই নিয়ে কথা বলবে, আর সকালে কাগজে হেডলাইন্স বেরোবে আমার ছেলে নাকি কোন মেয়েকে মোলেস্ট করেছে। এত কিছু হয়ে গেল আর তুমি নাকি সর্বনাশ হওয়া থেকে আটকেছো। দেখেছো সুশোভন, দেখেছো? তোমরা মিতুলকে শুধু মাথায় তুলে নাচো। দেখো মেয়েটা কত বড় ক্ষতি করে দিল আমাদের। বাবা, আমি কোনো ক্ষতি করিনি বাবা, আমি কোনো ক্ষতি করিনি, বিশ্বাস করুন আমার কথা। মিতুল, তোমার সঙ্গে কথা বলতে এখন ভালো লাগছে না। আমি জানি এতে হয়তো আমাদের ব্যবসার সম্মানহানি হবে, আমাদের পরিবারের সম্মানহানি টানাটানি হবে, ইন্দ্রবাবুর মানহানি হবে, কিন্তু একটা কথা আমি হলফ করে বলতে পারি, ইন্দ্রবাবু নিজের কাছে ছোট হয়ে যাবেন না বাবা।